সম্প্রতি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে তৈরি করেছে উদ্বেগ। আর তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে এরই মধ্যে মাস্ক পরিধান সহ 11 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সরকারি এসব নির্দেশনা বিষয়ে এখনো মানুষ জ্ঞাত না থাকায় সে নিয়ম মানছে না কেউই। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞরা সংক্রমিত হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করা হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরেই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বের অন্যান্য দেশের মতো এক কঠিন সময় পার করে বাংলাদেশ। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে 2023 সালে। গত 5.5 বছরে প্রায় 30,000 মানুষ মারা যায় করোনায়। পরবর্তীতে মানুষ ফিরতে শুরু করে স্বাভাবিক জীবনে। কিন্তু সম্প্রতি করোনার নতুন ধরনের আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন। কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শীতলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকা চলমান আছে। মে মাসে সেই সংখ্যা 64, মারা গেছেন 1 জন। তাই বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে নেওয়ার শঙ্কা নেই। তিনি জানান, সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মহামারী আকারে ধারণ করা আমার কাছে মনে হচ্ছে যে ওরকম মহামারী নাও হতে পারে কয়েকটা কারণ। এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক ভিত্তিক ভ্যাকসিনেশন করা হয়েছে। তো এরপরেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা, আশেপাশে যে বিষয় দেশগুলো আছে সেই সব জায়গায় তাদের যে মহামারী তাদের যে কেসগুলো ধরছে সেখানে কিন্তু অ্যাবনর্মাল কেস পেলে তাদের থেকে আইসোলেশন বা তাদের থেকে একটু রেস্ট্রিকশন করা, বাইরে থেকে যারা আসতেছেন। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হচ্ছে মাস্ক পরা। স্বাস্থ্য অধিদপ্তর করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনা দিলেও রাজধানীর মানুষ মানছেন না তার একটিও। ব্যস্ততার কারণে মাস্কটা পরি নাই, এটা আমার ব্যর্থতা। আমি সচেতন না। ইসলাম হাসপাতালে সবাই বলতেছে যে মাস্ক পরে আসতে হবে। এই ভেরিয়েন্টটা নাকি আগের ভেরিয়েন্টের থেকে আরও 5 গুণ শক্তিশালী। সো সেই হিসেবে আমি মনে করি আমাদের সবারই আবার নতুন করে বেশি সচেতন হওয়া উচিত। নতুন করে করোনা আক্রান্তের বিষয় কেউ কেউ অবগত হলেও অনেকে এই ব্যাপারে যেন কিছুই জানেন না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 234 জন। তবে এই সময়ে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 119 জন, চট্টগ্রাম বিভাগে 29 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 32 জন, ঢাকা উত্তর সিটিতে 15 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 28 জন, খুলনা বিভাগে 5 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 5 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইউসুফ আলীর সাথে। ইউসুফ, দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তো হাসপাতালগুলোতে আক্রান্ত ডেঙ্গু পরীক্ষা সহ সার্বিক চিকিৎসা কার্যক্রম কেমন দেখছেন, জানাবেন। মারিয়া, আপনি জানেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালীতে যে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, সেই হাসপাতালে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য রোগী কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন ডেঙ্গু এবং করোনার টেস্ট করানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে আছেন অসংখ্য রোগীর স্বজন, রোগীদেরকে নিয়ে তারা এখানে নমুনা সংগ্রহ করে টেস্ট করে দেখছেন আসলে কার কোন ধরনের সমস্যা হচ্ছে। যখনই কোনো রোগী সমস্যা নিয়ে আসে তখনই কিন্তু বিশেষ করে ডেঙ্গুর জন্য এই হাসপাতালটি, যদিও প্রথমে 2019 সালে যখন করোনায় আক্রান্ত হয়েছিল তখন করোনা রোগীদের জন্য এই হাসপাতালটি প্রস্তুত করা হয়েছিল। তার পরবর্তীতে যখন করোনার সংক্রমণ কমে গেল, ডেঙ্গুর সংক্রমণ যখন বেড়ে গেল, তখন ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য এই হাসপাতালটি অত্যাধুনিক মানের চিকিৎসা সেবা চালু করেছে। আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে এই যে এখানে অসংখ্য রোগী আসছেন ডেঙ্গু এবং করোনার নমুনা দিচ্ছেন তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। রোগীর করোনা কিংবা ডেঙ্গুর কোনো ধরনের উপসর্গ দেখা দিলেই তারা এখানে চলে আসছেন এই হাসপাতালটিতে চিকিৎসা নেওয়ার জন্য। আপনি জানেন যে রাজধানীতে যেসব হাসপাতালগুলোতে করোনা এবং ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হয়,
এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালটি, এই হাসপাতালটি কিন্তু একটু ভিন্ন রকমের চিকিৎসা দেওয়া, অর্থাৎ রোগীরা এখানে আসার সঙ্গে সঙ্গেই তাদের নমুনা সংগ্রহ কিংবা তাদের উপসর্গ বুঝে যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার তাৎক্ষণিকভাবে সেটি দেওয়া হয়। এই জন্য এখানে রোগীর সংখ্যাও কিন্তু বেশি, এবং এখানে আপনার কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর তাৎক্ষণিকভাবেই তারা রিপোর্ট জানতে পারেন যে আসলে তার কোন ধরনের সমস্যা হয়েছে। এই যে হঠাৎ করে যে ডেঙ্গু এবং করোনা সংখ্যা বেড়ে গেল, ডেঙ্গুর বিষয়টি যদি বলতে চাই তাহলে এই যে বৃষ্টির সিজনটাতে কিন্তু সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় মানুষ, কারণ এই বৃষ্টির সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ডাবের বাইরে ফেলে রাখা, ডাবের খোসা, বোতল কিংবা কোনো পাত্র, এর মধ্যে 3 থেকে 4 দিন যদি পরিষ্কার স্বচ্ছ পানি জমে থাকে তাহলে ডেঙ্গুর জীবাণু সেখানে জন্ম নেয়। এছাড়া ঘরের ভিতরে যেখানে ফ্রিজ রয়েছে কিংবা রান্নাঘরে যদি কোনো পাত্রের মধ্যে পানি থাকে সেখানেও কিন্তু সেটাতে জন্ম নিতে পারে। এছাড়া নির্মাণাধীন ভবন কিংবা রাস্তার মধ্যে বা ভবনের ছাদে যদি বৃষ্টির পানি কয়েকদিন জমে থাকে কিংবা স্বচ্ছ কোনো পানি জমে থাকে তাহলে কিন্তু সেখানে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ডেঙ্গুর যে জীবাণু, ডেঙ্গুবাহিত যে মশা, সেই মশা সেখানে উৎপত্তি হয়। তাই চিকিৎসকদের পরামর্শ যে কোথাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি যাতে 3 দিনের বেশি জমে না থাকে সেজন্য সবাইকে পরামর্শ দিয়েছেন। এছাড়া করোনার বিষয়টি বলতে গেলে করোনার যে ভেরিয়েন্ট, এটি নতুন করে একটি ভেরিয়েন্ট এসেছে যেটিতে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না। আগে যে কোভিড-19 যেটি ছিল সেটিতে কিন্তু সর্দি, কাশি কিংবা গলা ব্যথা এরকম উপসর্গ লক্ষ্য করা যেত, কিন্তু নতুন যে ভেরিয়েন্টটি এসেছে সেই ভেরিয়েন্টটিতে কিন্তু আসলে কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না, হঠাৎ করেই রোগীর অবস্থা খারাপ হয়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরাও কিন্তু আজকে এখানে মাস্ক পরে কাজ করতে হয়েছে, এবং এখানে যারা বসে আছেন, চিকিৎসা নিতে এসেছেন কিংবা রোগীর স্বজনরা এসেছেন তাদেরকেও কিন্তু মাস্ক পরে তারপরে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। এই ডেঙ্গুর করোনা সংক্রমণ রোধে রোগী এবং তার স্বজনদের এবং সকল শ্রেণী পেশার মানুষকে মাস্ক পরিধান করে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অর্থাৎ এই যে নতুন যে ভেরিয়েন্টটি, সেই ভেরিয়েন্টটি আসলে থেকে কিভাবে আসলে আক্রান্ত হলে রক্ষা পাওয়া যাবে সেই বিষয়টি কিন্তু এখনও চিকিৎসকরা নির্দিষ্ট করতে পারেননি, যে কারণে তাদেরকে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকার পরামর্শ দিয়েছেন। মারিয়া, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে করোনা এবং ডেঙ্গুর সবশেষ তথ্য। ধন্যবাদ ইউসুফ আপনাকে। দর্শক, মহাখালী থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন ইউসুফ আলী। যাচ্ছি পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকারে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেয়া সুপারিশ চূড়ান্ত করতে এবং জুলাই সনদ প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে আজ সকালে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। আলোচ্যসূচিতে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বৈশিষ্ট্য সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। 17, 18 ও 19 জুন 3 দিন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। 18 ও 19 জুনের আলোচ্য সূচি হতে পারে জানানো হবে। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই। সংস্কারের জন্য সময় যতদিন লাগে সরকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সোমবার সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারস্থ জেলা কার্যালয়ের প্রাঙ্গণে জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। ডিসিরা ভোট করবে ওই দিন আর নাই। ওই জন্যই বলছি যে সময় যতদিন লাগে সরকার নেবে। পরিস্থিতি সহজ এবং নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।
আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি একই সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশেপাশের এলাকায় দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমে আসবে, ফলে গরমের অনুভূতি কমবে। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ শাখা নদীর উপর 300 মিটার নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হয় 5 গ্রামের অন্তত 15,000 মানুষকে। নিজেদের টাকায় তৈরি বাঁশের এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয় মাদ্রাসা, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। হাসপাতালগামী রোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে, হরহামেশায় পড়তে হয় দুর্ঘটনার কবলে। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। এ যেন 80 দশকের সাঁকোর ওপারে ছবিতে আঁকা কোনো গ্রাম। 300 মিটার এই বাঁশের সাঁকোটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের লক্ষ্মীরহাটে আড়িয়াল খাঁ শাখা নদীর উপর এলাকাবাসীর উদ্যোগে তৈরি চলাচলের একমাত্র মাধ্যম। নড়বড়ে এই বাঁশের সাঁকো এখন চরম দুর্ভোগের কারণ। এই সাঁকোটা দিয়া দৈনিক অন্তত হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে। এপার ওপার দুইটা স্কুল এবং পোলাপান স্কুলে যাওয়া আসা করে। পড়িয়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, একজনের পেটের আতুরি বাইরে হয়ে গেছে, এই বাচ্চাটা মারাই গেছে। সাঁকো পার হতে গিয়ে হরহামেশায় দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। আমরা স্কুলে যাইতে আমরা বই খাতা লয়ে পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হই। বর্তমান যে সরকার আছেন তার কাছে আমাদের আবেদন যে আমাদের এই সাঁকোটা আমরা একটা ব্রিজ চাই। সার্বিক অবস্থা বিবেচনা করে সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারকে পাঠাবো, সে যে ওখানে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কি করা যায় সমাধানের রাস্তা আমরা বের করব। চলাচলের একমাত্র এই পথটি দ্রুত সমাধান করে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। নেত্রকোনার পূর্ব ধলায় হরিদাস সম্প্রদায়ের বাড়ি ঘরে ভাঙচুর করেছে প্রভাবশালীরা। থাকার জায়গার অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় 5 জনের নামে মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। জেলা প্রশাসন জানিয়েছেন, ভুক্তভোগীদের আইনি সহায়তা সহ পুনর্বাসনে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকুয়া বাজারের পাশে হরিজন সম্প্রদায়ের সুনীল রবিদাসের পরিবারের বাড়ি। রেলের পাশে সরকারি খাস জমিতে 4 দশক ধরে বসবাস করছেন তারা। তবে সম্প্রতি তাদের ঘরবাড়ি ভাঙচুর করে উচ্ছেদের পায়তারা করছে একটি মহল। খোলা আকাশের নিচে এখন দিন কাটছে কয়েকটি পরিবারের। তাদের দাবি, ধর্মীয় স্থাপনার নামে প্রভাবশালীরা তাদের উচ্ছেদের পায়তারা শুরু করেছে। এ ঘটনায় প্রশাসনকে জানানো হলে হুমকি দেয় প্রভাবশালীরা। পরে থানায় গেলে কয়েক দফা চালানো হয় হামলা, ভাঙচুর করা হয় 5টি ঘর, লুট করা হয় টাকাসহ স্বর্ণালংকার। সবকিছু কুবাইয়া কাটিয়া সবকিছু লুটপাট করিয়া তারা লয়ে গেছে। এই আজিজুল শফিকুল মারছে, এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। নিরাপত্তা আমি চাই, সরকারের কাছে আমার এই আবেদন স্থায়ীভাবে যেন সরকার আমাদের একটা বন্দোবস্ত করে দেয় আর কি। ঘটনার পরপর প্রশাসনের সহায়তায় খাস জমিটি চিহ্নিত করে টানানো হয় লাল পতাকা। ভুক্তভোগীদের দেয়া হয় নির্মাণ সামগ্রী ও খাবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসীও। এখন আমরা চাই এটা যে আইনের আসলে যা বিচার আছে, এই মোচারের পক্ষে বিচার হোক। সমাজে যাতে সকল লোক আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, এটাই আমাদের কাম্য। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ, জানালেন এই কর্মকর্তা। আসামি ধরার অভিযান আমাদের অব্যাহত আছে এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট, যারা অপরাধী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। জেলা প্রশাসন বলছে, ভুক্তভোগীদের সহায়তা সহ এই ধরনের হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যদি দখলে যেতে হয় সরকার যাবে, এটা কিন্তু পাবলিক পারে না। এটা কিন্তু একটি অন্যায় কাজ হয়েছে। যাই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আমরা অচিরেই, আমি একটু আগে স্পেশালের সাথে কথা বলেছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং এদের বিরুদ্ধে দ্রুতই হয়তো তারা অ্যারেস্ট হয়ে যাবে। জেলায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের নিজেদের ভূমি না থাকায় সরকারি খাস জমিতে বসবাস করেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে
গ্রাম বাংলার খবর। নীলফামারীর মিরগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল আইসিটি ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর আমির আলী, জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সভাপতি মইনুল ইসলাম ও অধ্যক্ষ আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে মামলাসহ হামলার প্রতিবাদ, পারভেজ আহমেদের মুক্তির দাবিতে দলের নেতাকর্মীরা রাজপথে নামেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে তৃণমূলের সঙ্গে বিতর্কিত ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান। টাঙ্গাইলের ঘাটালে সরকারি কলেজের নৌশ প্রহরী ইউসুফ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা কলেজের 2 নৌশ প্রহরী থানা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে পরে টাঙ্গাইল আদালতে নেওয়া হলে আসামিরা 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা SI রাজু আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ উপপরিদর্শক জানান, পূর্বশত্রুতা বশত অতিষ্ঠ হয়ে আসামিরা ভিকটিম ইউসুফকে হত্যা করেছে। তদন্ত কার্যক্রমের এক পর্যায়ে আমরা 10 তারিখে ওনার মরদেহ আমরা জিবিজি কলেজের পাশে যে পুকুরটা আছে, যে নর্দমা, সেখানে আমরা খুঁজে পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন হিসেবে 2 জন নাইট গার্ড জুয়েল এবং ফরহাদ, তাদেরকে নিয়ে আসি। তাদের কাছ থেকে কিছু তথ্য আমরা পাই। তখন তারা স্বীকার করে যে সেই পূর্বশত্রুতার রেশ ধরে মূলত তাকে হত্যা করা। সিরাজগঞ্জে চৌহালি মাদক বিরোধী অভিযান চালিয়ে 350 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার অফিসার ইনচার্জ আব্দুল বারিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মাদকের আনুমানিক মূল্য 1,75,000 টাকা। এরা চৌহালি থানা সহ আশেপাশের এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের চৌহালি থানায় 2018 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও ফুলের শুভেচ্ছা বিনিময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল মির্জাপুর এলাকায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তাহেরি মুসল্লি ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি ভাওয়াল মির্জাপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শপিং কমপ্লেক্স মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় হয়। আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু তাহেরি মুসল্লি ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন। টাঙ্গাইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উন্নয়ন সভার জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মামুন। সভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শিহাবুর রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আদিবুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। রাজধানীর উত্তরায় রেলগেট কাঁচা বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে হেলাল তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক, আফাজউদ্দিন আফাজ সহ বিভিন্ন থানার নেতাকর্মীরা সহ আরও অন্যান্যরা। চাঁদপুরে মতলব উত্তরে বেড়া দিয়ে আধা কিলোমিটার রাস্তা সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে জহিরাবাদ ইউনিয়নের নেদামমদি, মাথা ভাঙ্গা সহ
10 গ্রামের সহস্রাধিক পরিবার। গত রবিবার স্থানীয় প্রভাবশালীরা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সোমবার দুপুরে রাস্তাটি সংস্কারের কাজ অব্যাহত রাখার দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।